আমার অপর প্রান্তে যুক্ত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। তুষার ভাই, যেই দুইটা বিষয়, একটা বাংলাদেশের প্রসঙ্গটাই আনি আগে। যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে তিনটা দল আহ যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আহ, তারা পাঁচটা দফা আদায়ে, তার মধ্যে জুলাই সনদ, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড এবং জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করা, এই দাবিতে। এখন এই যে দাবি তারা আলাদাভাবে করলো, এর মধ্যে প্রথম দিকে থাকার কথা ছিল গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। এই আন্দোলনের ফলে আপনার কি মনে হয় সরকার বিব্রত হবে নাকি বিএনপি বিব্রত হবে? মানে আসলে কার বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে? এই আন্দোলনটা নির্বাচনের বিরুদ্ধে। আমার কাছে মনে হয় যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা অথবা নির্বাচনকে পিছিয়ে দেওয়া অথবা নির্বাচন না হওয়া, এটাই হচ্ছে আন্দোলনের চেষ্টা। এছাড়া আর কিছু মনে হচ্ছে না। এই কারণে যে নির্বাচন তারিখ ঘোষণা হয়ে যাওয়ার পরে কিভাবে নির্বাচন হবে এটার জন্য চাপ সৃষ্টি করা মানেই হচ্ছে আহ নির্বাচনকে বাধাগ্রস্ত করা। কেননা যেদিন নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে তার আগে পর্যন্ত যে অবস্থায় ছিল সেটাই স্ট্যাটাস কো, এটাই মেনটেন করতে হবে। কিন্তু সেটা না হয়ে যদি এমন হয় যে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়ার পর থেকে অমুক অংশ নিতে পারবে, তমুক পারবে না, এইখানে পিআর হবে, ওইখানে পিআর হবে না, এইখানে এরা অংশ নিবে, ওইখানে ওরা অংশ নিবে, এই যে নানান রকম দাবি দেওয়া উত্থাপন, এর মানেই হচ্ছে বিয়ের তারিখ ঘোষণা করে দেওয়ার পর ছেলে কত লম্বা না খাটো এটা নিয়ে তর্ক জুড়ে দেওয়ার মতো হাস্যকর ব্যাপার আর কি। কেননা বিয়ের তারিখ ঘোষণা হয়ে গেছে যখন, তখন ছেলে আর মেয়ে এবং তার শ্বশুর শাশুড়ি, তার আত্মীয় স্বজন, সবার বায়োডাটা সাবমিটেড। হঠাৎ করে কেউ যদি এসে বলে যে মেয়ের মামা ভালো না, মেয়ের মামাকে বাদ দিতে হবে, বিয়েতে দাওয়াত দেওয়া যাবে না, আর ছেলের পক্ষ মেয়ের পক্ষ গিয়ে বলে যে ছেলের উচ্চতা কম, অতএব এই বিবাহ হবে কিভাবে, ছেলের উচ্চতা বাড়ায় নিতে হবে, তো এরকম হাস্যকর কাণ্ড কারখানা আর কি এগুলো। এর মানে হচ্ছে বিয়েটা বাতিল করো। হুম। কিন্তু আহ, এটা মানে আর একটা বিপরীত দিক আছে। যেমন ধরেন, এই সরকার তো জামাত, বিএনপি সবার সমর্থিত। তো যেহেতু ঐক্যমত্যের ব্যাপারটা আগের থেকেই জানা ছিল যে অনেকগুলো বিষয়ে একমত হবে, অনেকগুলো বিষয়ে একমত হবে না। যেগুলি একমত হবে না সেগুলো পেন্ডিং থাকবে, সেই মানে তারা নির্বাচিত হয়ে সেগুলি বাস্তবায়ন করবে। কিন্তু মানে অধিকাংশ বিষয়ে যেহেতু একমত আছে, সুতরাং সেটা ভিত্তিতে একটা জুলাই সনদ স্বাক্ষরিত হবে। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দ্বিমত আছে। তো এই অবস্থায় যেহেতু দ্বিমত আছে, এখন আমি যদি মানে দাবি করি, তাহলে এখন বিএনপিও যদি আবার বলে যে না, পিআর পদ্ধতি চলবে না, তাহলে তো জিনিসটা সাংঘর্ষিক হয়ে গেল। মানে সরকার কার দাবি পূরণ করে, যেহেতু সরকার বিএনপিরও, সরকার জামাতেরও। নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি নিয়ে তো কখনো আলোচনা হয় নাই। এটা তো আলোচনাটা শুরু হয়েছে অনেক পরে। কথা তো হচ্ছিল উচ্চ কক্ষ হবে এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি হবে। উচ্চ কক্ষের পিয়ার নিয়ে কোনো দল তেমন একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণও করে নাই। যে ঘটনাটা ঘটতে শুরু করলো সেটা হলো হঠাৎ করেই তারা নিম্ন কক্ষে পিয়ার চাইতে শুরু করলো, এবং এটার পিছনে মূলত ক্ষমতার অংশীদারিত্ব পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা কাজ করছে। কেননা এই যে দলগুলির কথা বললেন, এই দলগুলির অনেকগুলি সাধারণভাবে আসন ভিত্তিক নির্বাচনে জিতবে না, একটা আসনও পাবে না। কিন্তু পিয়ার পদ্ধতিতে গেলে সারা দেশে মিলিয়ে 2% ভোট পেলে তারা কিন্তু আসন চাইতে পারবে। 1% ভোট পেলেও আসন চাইতে পারবে, 3টা আসন চেয়ে বসবে। তো এই লক্ষ্যেই এরা অগ্রসর হচ্ছে। কেননা আহ, সরাসরি আসন ভিত্তিক নির্বাচনে আগামী এই 30 বছরও কোনো কোনো দল কোনো আসন পাবে কিনা সন্দেহ আছে। এই কারণে জামাতে ইসলাম যেভাবে তার শক্তি বৃদ্ধি করছে, তাতে করে বাকি ইসলামী দলগুলি স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যাবে জামাত ইসলামীর কাছে। ফলে এই বাকি ইসলামী দলগুলি হয়তো ভবিষ্যতে আরো আসন পাবে না। তো এরকম একটা অবস্থায় আহ তারা আসলে ভোটের মাধ্যমে ক্ষমতার ভাগবাটোয়ারা পাওয়ার জন্য পিয়ার পদ্ধতির আন্দোলন শুরু করেছেন। আর তার মধ্যে আরেকটা কাজ তারা করছেন, যখন ভোটের তারিখ ঘোষিত হয় তখন কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ করার কথা উঠে নাই, 14 দল নিষিদ্ধ করার কথা উঠে নাই। ভোটের তারিখ ঘোষণা করে দেওয়ার পর থেকে তারা বিভিন্ন দলকে নিষিদ্ধ করতে চাইছেন। এখন তাদের অবস্থাটা এরকম যে তারা ফুটবল খেলতে নেমেছেন, কিন্তু কোন কোন দল খেলতে পারবে তাদেরকে ঠিক করে দিচ্ছেন, কোন কোন খেলোয়াড় খেলতে পারবে তাদেরকেও ঠিক করে দিচ্ছেন, রেফারি ঠিক করে দিচ্ছেন, আহ তারপরে তারা খেলতে নামছেন।
তো এইভাবে যদি তারা একটা নির্বাচন করতে চান, যে মনের মতো প্রার্থী, মনের মতো বিরোধী, মনের মতো নির্বাচন কমিশন, মনের মতো সরকার, মনের মতো আহ মানে বিচার আচার সাব্যস্তকারী, তাহলে তো এই নির্বাচন আসলে তারা চাচ্ছেন না। তারা চাচ্ছেন এমন একটা নির্বাচন যেখানে তাদেরকে আগেই বলে দেওয়া হবে সব ঠিক আছে বাবারা, নির্বাচন করো এবং এতগুলো আসন পেয়ে যাবা, হয়তো আসো আসো। তো এইটাও তো একটা ভালো দিক না? ওনারা যদি এতই জনপ্রিয় হয়ে থাকেন, ওনাদের যদি জনপ্রিয়তা, নিজেদের জনপ্রিয়তা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তাহলে জাতীয় পার্টি আর জাতীয় পার্টি যে পার্টি করুক, 14 দল করুক আর 14,000 দল করুক, তাদের চিন্তা করার কি আছে? জনগণই তো প্রত্যাখ্যান করবে জাতীয় পার্টিকে, জনগণই তো প্রত্যাখ্যান করবে অন্যান্য দলগুলিকে। ওনারা আগে থেকে নিজেরাই বাতিল করে দিয়ে নির্বাচন করতে আসছেন কেন? তাহলে কি তারা জনগণের রায় বিশ্বাস করেন না? জনগণের মতামত নিতে চান না? ওনারা কাউকে দোষী করছেন মানেই দোষী হয়ে গেল? হয় আদালতে দোষী সাব্যস্ত করুক, আদালত বলুক, আর তা না হলে জনগণের আদালতে বিচার হোক, সেটা ভোট। কিন্তু তারা কিন্তু এই দুইটার কোনোটাই করছেন না। তারা নির্বাহী আদেশে মানুষজনকে নির্বাচন করতে না দিয়ে নিজেরা নিজেদের মনের মতো নির্বাচন করার চেষ্টা করছেন। আমাদের এইখানে একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন, উনি ছবি বানাতেন, সব ছবির মধ্যে মন থাকতো, মনের মানুষ, মনের মতো বউ, মনের ঠিকানা, এই টাইপের আর কি সব। তো ওনাদের হয়ে গেছে মনের মতো নির্বাচন, তো মনের ইচ্ছা মতো। এখন তাহলে সেই তো ঘুরে ফিরে এক ধরনের আমি দামি নির্বাচন মতো হয়ে যাবে না? ওর কালারটা কি দাঁড়াবে? হয়তো পুরোপুরি আমিনামি হবে না, কারণ এখানে বৃহৎ কয়েকটি দল এখনো নির্বাচনে তারা আগ্রহী এবং সরাসরি নির্বাচন তারা করতে চায়, তারা নির্বাচন বন্ধ করতে চায় না। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে এইভাবে যদি নির্বাচনকে তাদের চাপ সৃষ্টির মাধ্যমে নিজেদের ইচ্ছা মতো সাজানোর চেষ্টা করা হয়, তাহলে এই নির্বাচন শেষ পর্যন্ত গ্রহণযোগ্যতার বিচারে অনেক নিচে নেমে যাবে। ঐতিহাসিক নির্বাচন বলে যে বিষয়টিকে উল্লেখ করা হয়েছিল হয়তো ঐতিহাসিক হবে, কিন্তু ইতিহাসে তো আর সব ভালো জিনিস লেখা হয় না। ইতিহাসে বহু ঘটনা আছে যেগুলি অত্যন্ত খারাপ বলে ইতিহাসে লিপিবদ্ধ হয়। যেমন চেঙ্গিস খান প্রচুর লোককে হত্যা করেছিল, এটা ইতিহাসে আছে না? কিংবা ধরেন ট্রয় আক্রমণ করেছিল গ্রিকরা, এটা ইতিহাসে লেখা আছে না? ঘোড়া দিয়ে প্রতারণা করে তারা, ট্রোজান হর্স দিয়ে তারা পতন ঘটিয়েছিল। হেলেন অফ ট্রয়ের জন্য তারা যুদ্ধ করেছিল, কিন্তু ঘোড়া সাজিয়ে প্রতারণামূলক ভাবে তারা আক্রমণ করেছিল। তো সেগুলি আছে না ইতিহাসে? কত ফেরাউনের কথা লেখা আছে না? নমরুদের কথা লেখা আছে না? তো ইতিহাসে ঐতিহাসিক তো অনেক কিছুই হয়। তো ঐতিহাসিক একটা ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা যখন দেখা দিল, তখন এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে মনে হচ্ছে ঐতিহাসিক একটা খারাপ নির্বাচন হবে, দুইটাই ইতিহাস হবে। এই আন্দোলনের ফলে যেহেতু বিএনপি নাই এই আন্দোলনে, বিএনপি কি বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়লো, একটা চ্যালেঞ্জের মধ্যে পড়লো? বিএনপি আসলে চ্যালেঞ্জের মধ্যে পড়ছে না। বিএনপি কে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যেখানে বিএনপি হয়তো একা এবং কয়েকটি দলের সঙ্গে নির্বাচন করবে। কারণ তারা যদি এরকম গো ধরে থাকে যে আমরা এটা না দিলে নির্বাচন করবো না, ওইটা না দিলে নির্বাচন করবো না, আমাকে যদি খাবারের শেষে আইসক্রিম দেওয়া না হয় তাহলে আমি খাবো না, এরকম একটা ব্যাপার যদি হয়, তাহলে কি হবে? বাবা মা কি অবস্থায় পড়ে? আগে আইসক্রিম কিনবে নাকি আগে খাবার কিনবে? তো বিএনপির অবস্থাটা এখন ওইরকম হয়েছে, আইসক্রিম ছাড়া খাবো না, এই পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করব না। এইগুলি তো হচ্ছে আশ্চর্য কথাবার্তা। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশে হয় নাই। সেইভাবে নির্বাচন করে সংসদে গিয়ে তারপরে পিয়ার চালু করলে অসুবিধা কি? এই সবই হচ্ছে ওই আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, না হলে মূল খাবারটা খাবো না, বাচ্চারা যেমন আবদার করে সেরকম আবদার আর কি। আমি এই প্রসঙ্গে আপনাকে একটা পাল্টা করি, যে ধরেন মানে কল্পনা আর কি, দ্বাদশ, সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, ওটা যদি একটা নির্দলীয় সরকারের অধীনে হইতো, যেটা সব দলের একটা দাবি ছিল, তাহলে কি সে সেখানেও কি মানে রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতি হইতে হবে এটা কি দাবি আনতে পারতো? মানে সেরকম না, কথা এরা তো কেন কোনোদিনই পিয়ার পদ্ধতির দাবি তোলে নাই। বহু বছর আগে একবার পিয়ার নিয়ে কিছু কিছু লোক আলাপ করেছিল, যে পদ্ধতির বিষয়টা বা আলাপের বিষয়টা ধোপে টিকে নাই। আর গত যে 24-এ যে নির্বাচন হয়েছিল, এটা তো একটা বিতর্কিত নির্বাচন ছিল, কিন্তু এখন যেভাবে নির্বাচনকে সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, একই ধরনের বিতর্কিত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কেননা আমরা নির্বাচন করব না, আমরা প্রত্যাখ্যান করব। এবং এই প্রত্যাখ্যানের রিজনটা আবার দেখেন, এই জুলাই প্রত্যাখ্যানের সনদে রিজন কিন্তু স্বাক্ষর এটা করতে হবে, জুলাই সনদে স্বাক্ষর ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না, না। এই কিন্তু এখানে প্রস্তাবনা একটা জিনিস আছে। দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এই বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে নির্বাচন অংশ নিব না যে তারা বলছেন, এখানে তাদের সমস্যা কিন্তু এমন নয় যে সরকার পক্ষপাত করবেন, এটা তারা বলছেন, তা কিন্তু নয়। নির্বাচনে কারচুপি হবে সেটাও তারা বলছেন না, তাই না? বা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, খারাপ একটা নির্বাচন হবে, ইচ্ছা মতো নির্বাচনে রেজাল্ট ঘোষণা করা হবে, এগুলা কিন্তু তাদের অভিযোগের জায়গা না। তাদের অভিযোগের জায়গা হচ্ছে
আমি অমুকের সাথে খেলবো না, আমি তমুকের সাথে খেলবো। এইটা হচ্ছে তাদের অর্জন। এটা কিন্তু নির্বাচনের গুণগত মানের উপর এটার কোনো প্রভাব নাই। এটা হচ্ছে তাদের বিজয়ের সম্ভাবনার উপরে প্রভাব। তারা নিজেদের জয়লাভের সম্ভাবনা নিশ্চিত করার চেষ্টা করছেন একটা নির্বাচনের মধ্যে দিয়ে। ঠিক একইভাবে আওয়ামী লীগও তো এই নির্বাচনই করতো। অমুকের অংশ নিতে দিব না, তমুকরে এমন ভাবে খেপাই দিব যাতে নির্বাচনে অংশ না নেয়। নির্বাচনে অংশ নেওয়ার আগে বিএনপির বিভিন্ন নেতাকে ধরে জেলখানায় ভরে দিব যাতে তারা নির্বাচন করতে না পারে। আবার স্বতন্ত্র বা আমার নিজের দলে যোগ দিয়ে নির্বাচন করতে রাজি হলে আবার রাতারাতি ছেড়েও দিব। তা আওয়ামী লীগ এগুলা করেছে না? তাহলে এখন হুম। ওনারা যে ধরনের দাবি দাওয়া পেশ করছেন এটা তো প্রায় আওয়ামী লীগের কাছাকাছি দাবি। অমুকরে নির্বাচন করতে দেব না, তমুকরে নির্বাচন করতে দেব না, এটা না মানলে নির্বাচন হবে না, ওইটা না মানলে নির্বাচন হবে না, আমরা যাব না। তো এটা একই ধরনের কথাবার্তা হচ্ছে না? করে তারা কি করছেন, এই নির্বাচনটাকে ওই নির্বাচনের মতো করে দিচ্ছেন যে বিএনপি এবং আর কয়েকটা দল অংশ নিবে, আর তারা বাইরে থেকে বলবেন আমরা এই নির্বাচন মানি না, আমরা এই সনদে স্বাক্ষর চাই, ওই সনদে স্বাক্ষর চাই। আপনি আমাকে বলেন একটা ভালো নির্বাচনের সঙ্গে জুলাই সনদের স্বাক্ষরের সম্পর্ক কি? জুলাই সনদের স্বাক্ষরের সম্পর্ক হচ্ছে অন্যখানে। সেটা হচ্ছে ভবিষ্যতে যে সরকার আসবে তাকে তারা পলিটিক্যাল এই কমিটমেন্ট। সনদ অনুযায়ী আচরণ করতে বাধ্য করার চেষ্টা করছেন। অর্থাৎ দলগুলিকে আলাদা কোনো রাজনীতি করার সুযোগই দিতে চাচ্ছেন না। সনদের ভিত্তিতে রাজনীতি করতে হবে। বিভিন্ন দল কিন্তু বলতেই পারে যে আমি এই সনদের পুরোটা নয়, আমি একটা একটা অংশের রাজনীতি সমর্থন করি, পুরোটা না, এটা বলতে পারবে না। রাজনৈতিক দলের এই স্বাধীনতা থাকাটাই তো হচ্ছে গণতন্ত্র। কেউ যদি ভোটে বিজয়ী হয়ে জনগণের সমর্থন নিয়ে এসে বলে যে আমি সনদের এই জায়গাগুলি জনমত অনুসারেই আমি মানি আর এইগুলো মানি না, এটা বলার অধিকার তো রাজনৈতিক দলের আছে, সবার আছে। যারা আন্দোলন করছেন তাদেরও আছে, বিএনপিরও আছে, অন্যদেরও আছে। তো সেই সুযোগটাকে বন্ধ করে দিয়ে আগেই একটা জায়গাতে সকলকে বন্দি করে তারপরে নির্বাচনটা হবে, এইটা তো আসলে খুব একটা যুক্তিপূর্ণ কাজ নয়। জুলাই সনদ হয়েছে, জুলাই সনদ তো অনেকেই মেনে নিয়েছেন, কোন কোন জায়গাতে জুলাই সনদ নিয়েও কেউ কেউ আপত্তি উত্থাপন করেছেন। তো এমন তো নয় যে জুলাই সনদ একটি নিশ্ছিদ্র সনদ। আর এই সনদ তো জনগণের পক্ষ হয়ে কেউ লেখে নাই। এই সনদ তো লিখেছে একটি অনির্বাচিত সরকার এবং কিছু অনির্বাচিত লোকজন। আমরা তো সবসময় চাই যে নির্বাচিত লোকজন, জাতির যত সনদ আছে সেটা অভ্যন্তরীণ সনদ অথবা বহিঃ সনদ, যেমন চুক্তি, বিদেশি সরকারের সাথে চুক্তি, বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি, বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি, এগুলি সবই নির্বাচিত কোনো পক্ষ করুক যাতে এর পেছনে জনগণের সমর্থন থাকে, জনগণের সমর্থনের একটা প্রমাণ থাকে। এখন এগুলো যারা লিখছেন তারা কার সমর্থনে, কার ম্যান্ডেট নিয়ে, কিভাবে লিখছেন, এটারও তো প্রশ্ন উঠবে। এবং শিশির মনির তো ভয়াবহ একটা প্রশ্ন করেছেন এই আমরা দেখলাম, ভিডিওতে দেখেছি আমি, এই সরকারের বৈধতা নিয়ে পর্যন্ত চ্যালেঞ্জ করে দিয়েছেন। আদতে কি এই বৈধতা চ্যালেঞ্জ করা যাবে? এই বৈধতা চ্যালেঞ্জ করলে কি সেটা সঠিক না বেঠিক, এইটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? ফলে আপনি দেখেন, একদিকে সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে ফেলা হয়েছে, আরেকদিকে জুলাই সনদ নিয়ে কথা বলা হচ্ছে। যদি শিশির মনির ঠিক হয়ে থাকে তাহলে বৈধতা নাই এমন লোকজন কেন সনদ লিখবেন? আর যদি শিশির মনির ভুল হয়ে থাকেন তাহলে তো এটা এখনই বলা দরকার শিশির মনিরের এবং ওনার পক্ষের লোকদেরকে যে এই কথাটা ভুল, এটা ঠিক না। আমি আসলে খুবই কনফিউজড। তাহলে কি মানে বিএনপির অবস্থানটা তাহলে কি দাঁড়াবে যখন নাকি এখানে একটা জোটের একটা দেখি যুগপৎ একটা পোলারাইজেশন, আবার এখানে দেখা যাচ্ছে যে গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি নেই। সেটা তারা থাকলো না, তারা বলছে যে জোট বা যুগপৎ আন্দোলনে আমরা থাকবো না, এটা ফ্যাসিবাদ বিরোধী যে আহ, ঐক্যটা, সেই ঐক্যটা বিনষ্ট হবে এর মধ্য দিয়ে। কিন্তু বিএনপির অবস্থানটা তাহলে কি হবে? এবি পার্টি, এনসিপি এরা কিন্তু একটা মধ্যপন্থী রাজনীতি করার চেষ্টা করছে, যেটা একটা আমি মনে করি যে একটা সুসংবাদ। এই জন্য যে তরুণরা যদি সামনের দিনে একটা বৈষম্যহীন এবং বন্ধুত্বপূর্ণ সহনশীল সমাজ তৈরি করতে চায়, যেটা তাদের জন্য খুবই দরকার। মারামারি কাটাকাটির সমাজ যদি তৈরি হয় সেই সমাজে কিন্তু কোনো রাজনীতি বিকশিত হবে না। এবং ভবিষ্যতের বাংলাদেশে এত বিপদ সংকুল হবে, এই তরুণরা তাদের বেশি বয়সে গিয়ে রাজনীতি করার পরিবেশ পাবেন না বাংলাদেশে। ফলে আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত। তারা মধ্যপন্থী রাজনীতি করার চেষ্টা করছেন। এখন এই মধ্যপন্থী রাজনীতি কিন্তু বিএনপিও করেছে এবং করতেই চায়। ফলে মধ্যপন্থী একটি রাজনৈতিক শক্তি যত বড় হবে ততই আমি মনে করি যে বাংলাদেশ তার ঈপ্সিত লক্ষ্যে এগিয়ে যাবে। তো বিএনপির কথা আপনি যদি বলেন, আমি যদিও বিএনপির দলের সঙ্গে সেইভাবে কোনো সম্পৃক্ত নই, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে বিএনপি তার মূল অবস্থানে অনড় আছে। বিএনপি মনে করে যে একটি রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতির যে পরিবেশ সেটা বাংলাদেশে তৈরি করতে গেলে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ প্রয়োজন, যে সংসদ জাতির ভালো মন্দ নিয়ে সিদ্ধান্ত নিবে
এবং সেই ভালো মন্দ সিদ্ধান্ত ভুল হলে সেটা সংসদে আলোচিত হবে। এবং বিএনপি এটাও মনে করে যে সংবিধান সংশোধন করা, আমি কিন্তু বিএনপির পক্ষে বলছি না, আমি তাদের কথাবার্তা শুনে যেটা বুঝেছি, যে সংবিধান সংশোধন বলেন, জুলাই সনদ অ্যাপ্রুভাল বলেন, জুলাই সনদ মেনে এই দেশকে গড়ে তোলার বিষয়ে যদি বলা হয় সেটা বলেন, অথবা অন্যান্য যেসব মৌলিক প্রশ্ন রয়েছে, এই প্রশ্নাবলী সংসদে আলোচনার মাধ্যমে সকলে মিলে সমাধান করতে হবে। যদি ঐকমত্য কমিশনের কথা আপনি বলেন, ঐকমত্য কমিশন আসলে কি? সংসদে যেতে পারতো অথবা সংসদে জীবনও যাবে না, এই সমস্ত লোককে একসাথে করে একটা সংসদীয় আলোচনা, এইটা বেশি ভালো, নাকি সংসদে সত্যি সত্যি যেতে পেরেছে এবং মানুষের সমর্থন আছে, তারা মিলে আলোচনা করে একটা ঐকমত্য তৈরি করছে, বাংলাদেশকে সামনের দিকে নিচ্ছে, কোনটা ভালো? এইখানে কিছু মোড়ল বসে সালিশ বিচার করে ঠিক করে দিচ্ছে যে তুমি এটা করবা, তুমি এটা করবা, তোমার তাল গাছ থেকে 4-6টা তাল এদিকে দিয়ে দাও, আর তাল গাছটা তুমি কেটো না, ওইটা ওনার সীমানাতেই থাকুক। এই যে সালিশ বিচার, এই সালিশ বিচারের কোনো প্রয়োজন নাই যদি একটি কার্যকর সংসদ থাকে এবং সেই সংসদে জনসমর্থিত সকল দলের উপস্থিতি থাকে। সবাই মিলে যদি নির্বাচন করে, সেই নির্বাচনের মাধ্যমে জনসমর্থন নিয়ে যে কয়টি দল সংসদে আসবে তারা মিলে যদি আলোচনা করে, এবং সেই আলোচনায় যদি এখন যেমন ঐকমত্যের জন্য সবাইকে ডেকে নিয়ে আসে, ওই সংসদে যদি সংসদের বাইরে থাকা যারা রাজনৈতিক দল তাদের সঙ্গে আলাপ করে, তাইলে কোনটা ভালো? এই অনির্বাচিত সরকারের ঐকমত্য কমিশন ভালো, নাকি নির্বাচিত সরকারের ঐকমত্যের চেষ্টা ভালো? কোনটা ভালো? তো বিএনপি কিন্তু ওইটাই বলেছে যে নির্বাচিত একটি সরকারের মাধ্যমে বাংলাদেশে বিরাজমান যেসব অস্থিরতা আছে বা বিরাজমান প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর খোঁজা হবে এবং সেগুলোর সমাধান করা হবে। মৌলিক কিছু কিছু প্রশ্নে বিএনপি বলেছে যে নির্বাচনের আগে যতটুকু দরকার অতটুকু করে দ্রুত নির্বাচন প্রয়োজন। আপনি দেখেন নেপালিরা এটা বুঝতে পেরেছে, শ্রীলঙ্কার লোকজন বুঝতে পেরেছে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। আমরা যে অবুঝ এটা বলার কোনো কারণ নেই, আমরা বুঝতে পারি না। আমরা আসলে আহ, বুঝেও অবুঝ হওয়ার একটি অভিনয় করি। নাটক কম করো প্রিয় একটা স্লোগান হয়েছিল না, এখন বলতে হবে নাটক, নাটক চালু রেখো না প্রিয়। তো আপনি যখন নেপালের প্রসঙ্গটা আনলেন, আপনি এই আমাদের দেশের মোটামুটি অনেকে বলে যে একই প্রকৃতির, আপনি পার্থক্যটা কি দেখেন এবং ওদের ম্যাচুরিটিটা কি দেখেন, ওদের গভর্নমেন্ট তারা তো ফর্ম হওয়ার প্রতিটি সাথে আন্দোলনে জ্বালাপোড়া নেপালে হয়, ভাঙচুর হয়। নেপালে যে জিনিসটা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে সেটা হচ্ছে নেপালের ঐতিহাসিক স্থাপনা তারা পুড়িয়ে দিয়েছে, যেটা আসলে নেপাল কেন এই পৃথিবী আর উদ্ধার করতে পারবে না। এবং সেইখানে প্রচুর ঐতিহাসিক পান্ডুলিপি ছিল, প্রচুর মেটেরিয়াল ছিল, যে মেটেরিয়াল গুলি পুড়ে গিয়েছে, যেগুলি আসলে এই উপমহাদেশ শুধু নয়, যেগুলি বৌদ্ধ ধর্মের সম্পদ, হিন্দু ধর্মের সম্পদ, এই সম্পদগুলি পুড়ে গিয়েছে। তো সেইগুলি আমি মনে করি অত্যন্ত ভুল হয়েছে, এবং এই ভুল কোনোদিন এই নেপালের জেনজি মোচন করতে পারবে না, কারণ তারা যে বিষয়গুলি নিয়ে গর্ব করতে পারতো ভবিষ্যতে, যে গর্ব নেপালের ছিল, সেই জাতীয় গৌরবের বিষয়ে তারা পুড়িয়ে দিয়েছে। ফলে তাদের গৌরব করার এবং অহংকার করার মতো কিছু তো থাকলোই না। উল্টো তারা যে কত মূর্খ, কত অবিমৃষ্যকারী, কত অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করার একটি প্রজন্ম, সেটা তারা প্রমাণ করে ফেলেছে। তো এইটা খারাপ হয়েছে। সরকার বদল চেয়েছে, সরকার বদল চাইতেই অবশ্য পারে, এই দেখুন এই স্লোগানটা কি। যারা এই ধ্বংসযজ্ঞ করছে, ছিনতাই করছে, লুটপাট করছে, জ্বালাও তাদেরকে কিন্তু আলাদা করছে। সুশীলা হ্যাঁ, এখন কার্কি, দেখেন, তিনি বলছেন এখন তাদের বিরুদ্ধে দেখেন action নিতে। সুশীলা কার্কি শপথ নিয়েছেন, এবং হুম, তিনি শপথ নিয়েছেন নেপালকে সাংবিধানিক পথে পরিচালনা করার জন্য। তিনি শপথ নিয়েছেন নেপালে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য। তিনি শপথ নিয়েছেন নেপালে যেসব রাজনৈতিক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি যত দ্রুত সম্ভব নিরসন করা যায় সেই নিরসনের চেষ্টা তিনি করবেন। দেখেন, উনি প্রথমেই সিদ্ধান্ত নিয়েছেন যে নিরসনের চেষ্টার প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার এসে করবে, উনি তো নির্বাচিত না। ফলে উনি দেখেন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় সিদ্ধান্ত তিনি যেটা নিয়েছেন, আন্দোলন করুক আর যাই করুক, অরাজকতা করার তো কারো অধিকার নেই। আপনি আন্দোলন করেছেন বলে কি আপনি মানুষের বাড়ির মধ্যে ঢুকে পড়ে লুটপাট করতে পারবেন? আপনি আন্দোলন করেছেন বলে যেখানে সেখানে ঢুকে আপনি যার তার বাক স্বাধীনতা কেড়ে নিতে পারবেন? আপনি আন্দোলন করেছেন বলে আপনি অরাজক পরিস্থিতি তৈরি করে জাতীয় সম্পদ ধ্বংস করতে পারবেন? এইগুলির অধিকার তো কারো নাই। ফলে উনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য যারা অপরাধ করেছে অপরাধীদের শাস্তি বা অপরাধীদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করছেন। এবং উনি কিন্তু এই অপরাধের ক্ষেত্রে কে আন্দোলনকারী আর কে আন্দোলনকারী না, এইটা বিবেচনায় নেন নাই। অপরাধ হচ্ছে অপরাধ, অন্যায় হচ্ছে অন্যায়। তো এই জায়গাতে আমি বলবো এই নেপালের পরিস্থিতির সঙ্গে আমাদের পরিস্থিতির অনেক তফাৎ রয়েছে। নেপালে নেপালের আরেকটা যে বৈশিষ্ট্য দেখেন যে নেপালে এত ওরা কিন্তু মব তৈরি হতে দিবে না। নেপাল হ্যাঁ, রাইট। বাংলাদেশে এই নেপাল বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিয়েছে যে এই হুম, মব তৈরি করলে পরে কি হয়, মব কি হয়? জাস্টিস, মব প্রেসার, এগুলা তৈরি করলে পরে কি হয়।
হ্যাঁ, মব ইনজাস্টিস, মব ভায়োলেন্স, এগুলা তৈরি রাইট। করলে পরে কি হয়, এটা নেপাল বুঝতে পেরেছে এবং বুঝে একদম শুরুতেই এটাকে আটকে দিয়েছে যে নেপালের সাধারণ মানুষের তো আহ, এটা ভবিতব্য হতে পারে না যে তাদের জীবনের শান্তি কিছু লোক বিনষ্ট করবে, যেটা বাংলাদেশে কিছু লোক আমাদের সকলের জীবনের শান্তি নিরাপত্তা বিঘ্নিত করেছে। মানুষ হয়তো মব দ্বারা আক্রান্ত হবে না, তারপরেও ভয়ে থাকে যে যে কোনো জায়গায় সে যদি তার নিজের অধিকারের কথা বলে মব তার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এই যে নিরাপত্তাহীনতা, এটা কিন্তু নেপালে তারা হতে দিল না, এবং এটা আমি মনে করি যে নেপালের কাছ থেকে শেখার জায়গা আছে। শ্রীলঙ্কাতেও কিন্তু এটা তারা হতে দেয় নাই। একদিন দুই দিনের জন্য উল্টাপাল্টা হয়েছে, কিন্তু শ্রীলঙ্কায় যারা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছিল তারা কিন্তু ওখান থেকে খাটপালং নিয়ে বের হয়ে যায়নি। খাটপালং এর উপরে লাফালাফি করেছে, কিন্তু খাটপালং নিয়ে নিজের বাড়িতে যায়নি, লুটপাট হুম। করেনি। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আহ, কার্কি বলছে যে তরুণদের যেই দাবি, তাদের আকাঙ্ক্ষা, সেটা পূরণ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে, বেকারত্বের বিরুদ্ধে, এবং এই যে সোশ্যাল মিডিয়ার এই বন্ধের বিরুদ্ধে। কিন্তু পাশাপাশি এত প্রভাব থাকার পরেও তারা কিন্তু সরকারে পার্টিসিপেট করতে চাইলো না, ওই জেনজিরা। এটা কি মনে হয়? নেপালের জেনজিরা বুঝতে পেরেছে যে সরকার চালাতে গেলে তারা ব্যর্থ হবে। তারা বুঝতে পেরেছে যে তারা যে আন্দোলনটি করেছে সেটা করেছে গণতন্ত্রের দাবিতে, এক ধরনের বিদেশি লেজুর বৃত্তির সরকারকে সরানোর জন্য। তারা একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক সরকার চেয়েছে। ফলে সেটা হতে গেলে নির্বাচন দরকার, নির্বাচন হবে, তারা কিন্তু ভোট দিবে। কারণ তারা জানে যে ভোটের মাধ্যমেই তারা এখন তাদের পছন্দের সরকারকে আনার জায়গাতে পৌঁছেছে। তারা তাদের নিজেদের ক্যারিয়ারে ফেরত গিয়েছে, তারা নিজেদের পড়াশোনা করবে, তারা সামনের দিনে নেপালকে গড়ে তোলার জন্য নিজেদের দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধির জন্য ফিরে গিয়েছে। আর আমাদের এখানে হচ্ছে উল্টোটা, নিজেদের লেখাপড়া, চাকরি, যে বিসিএস এর কথা তারা বলেছিল সেই বিসিএস এর প্রস্তুতি, কোনো কিছু মাথায় নাই। আমাদের এইখানে কিছু লোক যেটা শুরু করেছেন, তারা এখন সংসদে যাবেন, সংসদে গিয়ে তাদের ক্যারিয়ার তৈরি করবেন, তারা সংসদ সদস্য হবেন, মন্ত্রী হবেন, এখানে সেখানে নেতা হবেন, তারা এলাকায় পান্ডা হবেন, তারা বিভিন্ন ভাবে অর্থ সংগ্রহের অভিযান চালাবেন। কারণ আহ, তারা পড়াশোনায় ফেরত যাননি। আমাদের এখানে কি ঘটলো, আমাদের এখানে অটো পাস দিয়ে দিল, আমাদের এখানে নানা রকম ভাবে ছাত্রদেরকে উৎসাহিত করা হলো তারা যাতে মাঠ ছেড়ে, রাস্তা ছেড়ে পড়াশোনা ফেরত না যান। আপনার মনে আছে কিনা জানি না, দীর্ঘ সময় ধরে তাদেরকে ট্রাফিক কন্ট্রোল করানো হলো, যেন রাস্তায় রাইট। গাড়ি ঘোড়া কন্ট্রোল করা হচ্ছে বিপ্লবের একটি প্রধান দায়িত্ব ছিল। হঠাৎ তারা ট্রাফিক, গাড়ি কোন রাস্তা দিয়ে যাবে, এটা ঠিক করতে শুরু করলো। এক মাস পরে নিজেরাই গাড়ি কিনে ফেললো কেউ কেউ, এবং তারপরে নিজের গাড়ি যখন রাস্তায় চলে তখন আর ট্রাফিক আইন নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা থাকলো না। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা নেপালের তরুণদের সঙ্গে আমাদের তরুণদের একটা গুণগত পার্থক্যের যে মাপকাঠি আছে সেটাকে ঠিক করে দিয়েছে। আমার মনে হয় যে নেপালেরা এখানে চমৎকার ভাবে বোঝাতে পেরেছেন যে নেপালের তরুণরা আন্তর্জাতিক মানের নাগরিক হতে চায়, তারা পড়াশোনা করতে চায়, তারা নিজেদের যোগ্যতা ও দক্ষতাকে ঠিক করতে চায়, তারা যোগ্যতা দিয়ে ভবিষ্যতে নেপালকে শাসন করতে চায়। আন্দোলন করেছি, এই টিকিট গলায় ঝুলিয়ে, আন্দোলনের আইডি কার্ড ঝুলিয়ে তারা দেশ শাসন করতে চায় না। তারা যোগ্যতা এবং দক্ষতা, তাদের যে মেধা, সেটা দিয়েই দেশ শাসন করবে। কিন্তু আমরা এখানে দেখেছি মেধা না কোটা বলার পরে অনেক কোটা চেয়ে বসেছে। আমরা দেখলাম মেধা না কোটা বলার পরে মেধার পরীক্ষাগুলি হচ্ছে না, বিভিন্ন জায়গায় তদবির হচ্ছে, এবং আমরা দেখলাম মেধা না কোটা বলার পরে মেধার যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে কারো কোনো মনোযোগ নাই। এবং এইখানে আমি বলবো যে ছাত্র শিবির বরং উল্টোটা করেছে। ছাত্র শিবিরের ছেলেমেয়েরা ঠিকই দেখেন ফিরে গিয়েছে, ডাকসুতে পড়াশোনা করে নির্বাচন করে তারা জিতছে, তারা লেখাপড়ায় ফেরত গিয়েছে, কিন্তু একটা বিরাট অংশ আমাদের তরুণরা তারা এখনো রাস্তার মোড়ে মোড়ে তাদের ঠিকানা তৈরি করে বসে। এটা আমার খুবই দুঃখজনক। জি। অনেক ধন্যবাদ তুষার ভাই।